আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এটার একটা ফ্রন্ট ভিউ আছে। ফ্রন্ট ভিউটা এখান দিয়ে দেখা যাচ্ছে না, সেটা হলো আপনার প্রস্থ আর কি, যেটা হচ্ছে বিটা হলো তার প্রস্থ, আর তার হাইটটা হলো পি, তার নিজস্ব হাইটটা হলো পি, উইয়ারের হাইটটা হচ্ছে পি, বিটা হলো তার উইথ, এবং ওর উপরে পানি আছে এইচ হাইটের। আমাদেরকে তো বের করতে হবে ফ্লো ওভার দ্য উইয়ার, ফ্লো ওভার দ্য উইয়ার, তার মানে উইয়ারের উপর দিয়ে কতটুকু পানি যাবে সেটাই আপনি ফ্লোটা মেজার করবেন। এই ধরনের উইয়ার সবসময় ওপেন চ্যানেলে থাকে ফ্লো মেজারমেন্টের জন্য। অনেক সময় দেখবেন আপনারা, এখন তো মনে হয় 331 এই কোর্সটা পড়তেছেন বা পড়ে ফেলছেন। 331-এ ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট আছে, তারপরে ওয়াটার ট্রিটমেন্ট আছে। এই ফ্যাসিলিটিগুলোর শেষে একটা ক্যানাল টাইপের, একটা ছোট্ট একটা নালা টাইপের বা ক্যানাল টাইপের একটা জিনিস থাকে, সেইটার মাথায় এরকম উইয়ার থাকে, ওটার উপর দিয়ে গিয়ে পানিটা পড়ে। যদি ওয়েস্ট ওয়াটার হয় তাহলে নোংরা পানিটাকে ট্রিট করে আপনি নদীতে ফেলে দিতে চাচ্ছেন, সেই নদীতে ফেলে দেওয়ার জন্য এইরকম একটা উইয়ারের উপর দিয়ে সেটাকে ফেলে দিতে হয়। বা যদি নর্মাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়, সেই ক্ষেত্রেও আপনি পানিটাকে কোনো একটা কিছু দিয়ে চালনা করে ইনটেক দিয়ে নিয়ে এসে আপনি প্ল্যান্টের ভিতরে দিতে চাচ্ছেন, তখনও সেগুলো এরকম উইয়ারের উপর দিয়ে পাস করানো হয়। তো এই ম্যাম যাতে ম্যাম সেডিমেন্টস গুলো ওয়ারে জমা পড়ে, তাই তো? সেডিমেন্টস, হ্যাঁ সেডিমেন্টস জমা পড়বে হলো ওয়েস্ট ওয়াটারের ক্ষেত্রে। ওটা যখন একটা পুকুরে, সাধারণত পুকুরে না, নদীতে বা খালে যদি ফেলতে চাই, তখন আমি চাই এটা যেন এরকম একটা ভেলোসিটি নিয়ে জিনিসটা পড়তে পারে, কারণ এই ভেলোসিটিতে পড়ার ফলেও তার মধ্যে কিছু অ্যারেশন হয়, কিছু পিউরিফিকেশন হয়, এভাবে গিয়েই সে পড়ে। আপনারা যদি ওই যে স্টাডি ট্রিপে যেতে পারেন, সুযোগ হয়, তখন দেখতে পারবেন আরো ভালো মতো কি থাকে এগুলোর মধ্যে। যাই হোক, এখানে দেখেন এই একজন ক্লাসে জয়েন করতে পারতেছে না। ও আচ্ছা, দেখি। এখানে দেখেন এই ছবিতে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো এই আপনারা যে হেডটা মেজার করবেন, স্মল এইচটা, সেই হেডটা একদম উইয়ারের উপরে না, উইয়ারের উপরের পানির লেভেলটা কিন্তু এইচ না, উইয়ার থেকে 6H গুণ দূরে পানির লেভেলটা হলো এইচ। মানে আমরা যখন আমাদের এক্সপেরিমেন্টে তো একটা হেড মাপা লাগে, এবং হেডটা হবে উইয়ারের উপরের পানিটা, এটা আমরা জানি, কিন্তু সেটা আমরা বরাবর উপর থেকে নিব না, নিব হলো 6 গুণ দূরে। এটা একটা আনুমানিক আর কি, এখানে যতটুকু আসে তার থেকে বেশ দূরে। 6 গুণ বলতে তো এটা ক্যালকুলেটর কিছু নাই, এটা বেশ খানিকটা দূরে আপনাকে এই হেডটা নিতে হবে। কেন? কারণ একদম বরাবর উপরে এইখানে ডিস্টারবেন্স হয়, এখান থেকে হেডটা নেওয়া যায় না, নিতে হয় একটু দূর থেকে। ঠিক আছে, এটা আপনি বুঝলেন। অনেক সময় এরকম প্রশ্ন থাকে, কেন একজন একজন করে অ্যাডমিট করা লাগতেছে আমি বুঝলাম না, অন্য সময় তো অটোই সবাই ঢুকে যায়। আচ্ছা, অনেক সময় এরকম কোয়েশ্চেন থাকে যে কত দূরে আমাকে হেডটা মেজার করতে হবে, তো আপনি বলবেন এইচ হাইট যদি হয় 6H দূরে থেকে নিতে হবে, আর ওর নিজস্ব হাইটটা হলো পি। আচ্ছা, এখন আমরা তাহলে মেইন এক্সপেরিমেন্টে যাই। কি বলছে? দ্য রিলেশনশিপ বিটুইন ডিসচার্জ and head over the weir can be developed by making some assumption. কিছু অ্যাজাম্পশন করার মাধ্যমে আমাদেরকে কিউ, এই যে ডিসচার্জ কিউ আর হেড এইচ এর মধ্যে রিলেশনটা বিল্ড আপ করতে হবে, এবং এই অ্যাজাম্পশন গুলা ডিরেক্টলি শর্ট কোশ্চেনে আসে। রাইট ডাউন ফিউ অ্যাজাম্পশনস নিড টু বি মেক টু বিল্ড দ্য রিলেশন বিটুইন ডিসচার্জ অ্যান্ড হেড ইন শার্প ক্রেস্টেড উইয়ার। কিছু অ্যাজাম্পশন আপনাকে মেক করতে হবে। কি কি অ্যাজাম্পশন? সেটা হলো upstream of the weir the flow is uniform and the pressure varies with depth according to the hydrostatic equation P equal to gamma H. এই যে গামা ইকুয়াল টু রো জি এইচ বা পি ইকুয়াল টু গামা এইচ, এই ফর্মুলাটা হলো হাইড্রোস্ট্যাটিক প্রেসারের। হাইড্রোস্ট্যাটিক প্রেসারের এই ফর্মুলাটা মেনটেন করবে কে? উইয়ারের আপস্ট্রিমের পানিটা। এই যে উইয়ার, তার আপস্ট্রিমে যে পানিটা আছে সেই ফ্লোটা হবে ইউনিফর্ম। আপনারা তো 361 এই ইউনিফর্ম ফ্লো কথাটা পড়তেছেন, এই ইউনিফর্ম হইতে হবে ফ্লোটা। এবং
প্রেসারটা হইতে হবে হাইড্রোস্ট্যাটিক। এরপরে বলছে দ্য ফ্রি সারফেস রিমেন্স হরিজন্টাল অ্যাজ ফার অ্যাজ দ্য প্লেন অফ দ্য উইয়ার, মানে হচ্ছে এই জিনিসটা, পানিটা যখন আসতে থাকবে সেটা হরিজন্টাল একটা স্থির লেভেল মেনটেন করবে। and all particles passing over the weir move horizontally. In fact, the free surface drops as it approaches the weir. এই যে লেভেলটা, এই লেভেলটা একদম একই থাকবে, এখানে কোনো টার্বুলেন্স হওয়া যাবে না। কিন্তু আমরা দেখবো ল্যাবে গেলে যে যতই এই পানিটা এই উইয়ারের কাছে আসতে থাকবে ততই এখানে ছোট ছোট ঢেউ সৃষ্টি হবে, যেটা হলো আপনার রিয়েল কন্ডিশন। এখানে ছোট ছোট ঢেউ সৃষ্টি হবে কেন? কারণ ও যে এখানে একটা বাধা পাইছে এবং ওর বাধাটা হলো শার্প একটা বাধা, এরকম হলে এখানে ছোট ছোট ঢেউ হতে পারে। আচ্ছা, এরপরে বলছে দ্য প্রেসার থ্রু আউট দ্য শিট অফ দ্য লিকুইড অর নেপ হুইচ পাসেস ওভার দ্য ক্রেস্ট অফ দ্য উইয়ার মাস্ট বি অ্যাটমসফিয়ারিক। এই যে এই জিনিসটা আপনার ইম্পর্টেন্ট, সেটা হলো পানির যেই লেভেলটা এই উইয়ারের উপর দিয়ে গিয়ে পড়বে তার নাম হলো নেপ। নেপ জিনিসটা কিছুই না, পানির একটা লেয়ার, একটা শীট, এই যে এই কোথায়, এই যে শীট অফ দ্য লিকুইড অর নেপ। বলছে এইটা এই 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 লিকুইডের এই লেয়ারটা উইয়ারের উপর দিয়ে যখন যাবে তার ভিতরে প্রেসারটা হইতে হবে অ্যাটমসফিরিক। এই যে এই কথাটা অ্যাটমসফিরিক হতে হবে কেন? কারণ ওই যে বার্নৌলি অ্যাপ্লাই জিরো হবে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি, বার্নৌলি অ্যাপ্লাই করলে পি এর ভ্যালুটা আমি অ্যাটমসফিরিক হওয়ার কারণে জিরো লিখে দিতে পারি, ওর কোনো গ্যাস প্রেসার থাকবে না। তো এই জিনিসটা আমি কিভাবে মেনটেন করব? যখন পানিটার উপর দিয়ে যাবে এখানে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হবে। ভ্যাকুয়াম বলতে বাতাস, বাতাস, এখানে পানি থাকবে না, বাতাস থাকবে, এবং এই কন্ডিশনটাকে বলে ভেন্টিলেটেড কন্ডিশন। সারাদিন ধরে আসতে থাকবে নাকি? হ্যাঁ, কোথায়, কোন জায়গায়? না, অনেকে তো নিজে নিজেই আসতে পারছে, অনেকে কিন্তু নিজে নিজেই আসতে পারছে। আমার মনে হয় এটা লিঙ্কটা তো একটা ক্লাসের, এই জন্য হয়তো বা C1 এর লিঙ্ক সবাইকে দেওয়া হয়েছে, এই জন্য হতে পারে। কোথায় এখানে সেটিংস? কোথায় এখানে এখন সেটিংস ঠিক করতে গেলে পুরো ক্লাস যাবে। ওপেন করে দিতে মানে পারেন না। অ্যাপ্রুভ লাগে না। হ্যাঁ হ্যাঁ ভার্সিটি মেইল দিয়ে তো অ্যাপ্রুভ লাগে না। হ্যাঁ, তো আমি তো সেটাই করছি। অনেকে কিন্তু অ্যাপ্রুভ ছাড়াই ঢুকছে, মেবি C1 ওরা হচ্ছে অটো ঢুকতে পারছে, আই ডোন্ট নো। যাই হোক, আচ্ছা, যেটা বলছিলাম সেটা হলো এই নেইপের বিষয়টা। নেইপে এখানে এই যে এই জিনিসটা কি? এটা একটা ফাঁকা জায়গা, ঠিক আছে? এবং এই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে। এক্সপেরিমেন্টটা শুরু করার পর এখানে অনেক সময় পানি চলে আসতে পারে, সেটাকে আবার এরকম করে দিতে হবে। এটা অটোই হবে, অটোমেটিকই এটা হবে। এটার মধ্যে এই ঘটনাটা ঘটানোই হলো ওর প্রেসারটা অ্যাটমসফিরিক রাখা। ম্যাম স্টার্টিং এ তো আমার নেট থাকবে না, স্টার্টিং এ আমার কি ধীরে ধীরে পড়বে, যখন ভেলোসিটিটা ধীরে যখন ধীরে বাড়বে তখন আস্তে আস্তে ফ্লোটা ডেভেলপ যখন করবে তখনই এটা হবে, ঠিক আছে? এটা নেই তো জাস্ট পানির লেয়ারটা, কিন্তু এইখানে যে হলো জায়গাটা সৃষ্টি হওয়াটা এটা হচ্ছে ফ্লোটা ডেভেলপ করার পরে হবে। এর মানে বলতেছে যে আপনি সাথে সাথেই ফ্লোটা মেজার করতে পারবেন না, আপনাকে একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না এখানে এই জিনিসটা হয়। আচ্ছা, দ্য এফেক্ট অফ ভিসকোসিটি অ্যান্ড সারফেস টেনশন আর নেগলিজিবল, এটা তো সবখানেই থাকে, তা না হলে তো আমাদের একটা হেড লস চলে আসে, এজন্য ওটা আমরা বাদ দিই। আপ স্ট্রিম ভেলোসিটি হেড ইজ নেগলেক্টেড। এই আপ স্ট্রিমের পানিটাকে ধরা হচ্ছে ট্যাঙ্কের উপরিতলের পানির মতো, যে পানিটা স্থির অবস্থায় থাকে, আস্তে আস্তে আসে। হ্যাঁ, উইথ কম্পারিজন টু হিয়ার, এখানের পানিটা যেভাবে পড়বে অনেক জোরে ভেলোসিটিতে পড়বে, সেই তুলনায় এখানের পানিটা খুব স্থিরভাবে আসবে। তো এই জন্য এইটাকে আমি নেগলেক্ট করতে পারি। এমন জায়গা থেকেই আমি এই হেডের ভ্যালুটা নিব 6 গুণ দূরে, যেখানে এই ভেলোসিটিটা নেগলেজিবলই হবে উইথ এই জায়গার সাথে কম্পেয়ার করলে। এই জায়গায় কখনোই ভেলোসিটি নেগলেজিবল হবে না। তাহলে ম্যাম আমি ম্যাম 1 নম্বর পয়েন্টের জন্য আমার V0 ধরতে পারি, V1। বুঝি নাই। 1 নম্বর পয়েন্টে ম্যাম V1 0 ধরতে পারবো তাহলে।
ওইভাবে। সেটাই তো, হ্যাঁ 1 নাম্বার পয়েন্ট মানে তো আপ স্ট্রিম। হ্যাঁ সেটাই তো, ওটাই বলতেছে। আবার আপ স্ট্রিমে পিও 0, কারণ এই যে প্রেসারটা হাইড্রোস্ট্যাটিক। এই অ্যাজাম্পশন গুলো এখানে করে নেওয়ার পরে গিয়ে আপনার কাছে এই ফর্মুলাটা আসবে। ফর্মুলাটা এইটা আপনি দেখছেন গত এক্সপেরিমেন্টেও, যে হচ্ছে আপনার ওপেন চ্যানেলের স্ট্রাকচার গুলার ফর্মুলা গুলো ওভাবে ডিরেক্টলি আনা যায় না আর কি, এগুলো হচ্ছে আপনার ইন্টিগ্রেশন করে আনতে হয়। তো এখানেও তাই, এখানে বলছে যে একটা স্ট্রিপ আছে, ডিসচার্জ থ্রু দ্য স্ট্রিপ। এই স্ট্রিপের মধ্যে দিয়ে ডিসচার্জটা আগে বের করছে, আগের মতোই এরিয়া অফ দ্য স্ট্রিপ ইন্টু ভেলোসিটি। যে কোনো ডিসচার্জ যে কোনো ডিসচার্জ কিউ হচ্ছে আপনার এরিয়া ইন্টু ভেলোসিটি, এখানেও তাই। ঠিক আছে, এরিয়া ইন্টু ভেলোসিটি। এখানে এরিয়াটা হচ্ছে স্ট্রিপের এরিয়া। স্ট্রিপ মানে কি একটা ছোট্ট এরিয়া। কোন স্ট্রিপ? এই 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 উইয়ারের উপরের কোনো একটা স্ট্রিপ, উইয়ারের ভিতরের না। উইয়ারটা তো একটা লোহার জিনিস, এটা তো কোনো কন্ট্রিবিউশন নাই, এটা তো একটা বাধা। এটার উপরে পানি, এই দিকে একটা চিকন স্ট্রিপ নেওয়া হয়েছে, যেটার হাইটটা হলো ডিএইচ। এই যে হাইটটা হচ্ছে ডিএইচ আর উইডটা হচ্ছে বি। তাহলে এরিয়াটা হলো বি ইন্টু ডিএইচ আর ভেলোসিটিটা হলো √2gh। এতটুকু পেয়ে গেলে আপনি যদি ইন্টিগ্রেশন করেন খুব সহজেই এটা আসবে 2/3 √2g bh⁴. আপনি যখন পরে গিয়ে ডাটাটা আনবেন বা হচ্ছে কুইজে অঙ্ক করবেন, আপনার এইটাই লাগবে। আপনি এইটা খাতার মধ্যে লিখে রাখেন, 2/3 b √2g, বা না লিখলেও সমস্যা নেই, এটা আছে ম্যানুয়ালে। আপনাদের কাছে থাকলে টিক মেরে রাখেন যে এটাই হলো আজকের আমাদের এক্সপেরিমেন্টের ফর্মুলাটা। হ্যাঁ, 2/3 √2g bh⁴. যেখানে এই এইচটা হলো টোটাল পানির হাইট, লিমিটটা হলো 0 থেকে h, এইচটা হলো আপনার অ্যাকচুয়াল পানির হাইট। তাহলে এখন আপনারা একটু কেউ একজন বলেন এখানে কনস্ট্যান্টটা কতটুক? ম্যাম এখানে 3/2 √2g ইন্টু b, এইটুকু আমার কনস্ট্যান্ট। হ্যাঁ ঠিক আছে না, সবাই বলেন এইটাই কিন্তু কনস্ট্যান্ট। ওই যে আমরা যে k⁻n আকারে লিখি, সেখানে কে লিখতে পারবো কতটুক? এতটুকু, 2/3 √2g b। কারণ এই পুরা জিনিসটা হলো আমার কাছে 2/3 √2g, এটা তো কনস্ট্যান্টই। b ও কনস্ট্যান্ট কেন? কারণ b হলো উইডথ অফ দ্য উইয়ার। হ্যাঁ, উইডথ অফ দ্য উইয়ার। তো উইয়ারের উইডথ তো ফিক্সড, ওটা তো একটা পাথ, সেটা তো ফিক্সড, সেটার সেই জিনিসটাও কনস্ট্যান্ট। তাহলে এই জন্যই পুরাটাকে আমি লিখতে পারবো যে কে, যেখানে কে কি এই যে 2/3 b √2g এই জিনিসটা। ঠিক আছে, এটা। আর ম্যাম হ্যাঁ, এখানে ম্যাম উইয়ারের উইথ আর আমার চ্যানেলের উইথ সেম হবে না? এটা নিয়ে পরে কথা আছে, ধৈর্য ধরেন, এটা নিয়ে পরে কথা আছে। আমার ল্যাবের জন্য সেম হবে, কিন্তু অন্য ক্ষেত্রে এটা সেম নাও হইতে পারে। ঠিক আছে, আচ্ছা এই যে দেখেন h⁻² আসলো 3/2 বা 1.5, এটাই হলো কার ভ্যালু? n এর ভ্যালু, তাই না? কারণ আমাদের n এর ভ্যালু হলো h এর পাওয়ার, h এর পাওয়ার আসছে হচ্ছে 3/2। আর গত গত এক্সপেরিমেন্টে যেমন মনে হয় আসছিল 5/2 বা 2.5, এটাতে আসছে 3/2। তাহলে আপনি যখন গ্রাফটা আঁকাবেন আপনার n এর ভ্যালুটা আনতে হবে 1.5 এর কাছাকাছি। তারপরে অ্যাজ ইউজুয়াল আপনি সিডি বের করবেন, QA/QT, যেখানে কিউটির জন্য আপনি ইউজ করবেন এই ফর্মুলাটা, আর কিউ এর জন্য সব সময়ের মতো ভলিউম বাই টাইম। একেবারেই সহজ, ভলিউম বাই টাইম করে আপনি এটা বের করে ফেলবেন। এখন এখানে প্যাচটা লাগবে কোথায়? অনেক সময় কুইজে বলে যে বি এর ভ্যালুটা যদি আমি চেঞ্জ করে দেই, বি এর ভ্যালু আপনি ধরলেন 2 মিটার ধরে একটা, 2 ফিট ধরে বা 2 ইঞ্চি ধরে একটা ধরলেন, একটা কে বের করলেন, কিন্তু যদি বি এর ভ্যালু বাড়ে কমে, তখন কিন্তু কে এর ভ্যালু বাড়বে কমবে। 2/3 √2g তো কোনো সমস্যা নাই, বি এর ভ্যালুর সাথে কে এর ভ্যালুর সম্পর্ক, আবার কে এর ভ্যালুর সাথেই কিউটির সাথে সিডি সবাই রিলেটেড। সবসময় বুঝবেন যে কে এর ভ্যালুটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, কে এর সাথেই সবাই রিলেটেড থাকে। এজন্য আমরা কে এর ইকুয়েশনটা খুব ভালো করে পড়বো, এবং কে এর মধ্যে কারা কারা আছে এটা একটু দেখবো। ঠিক আছে, এটা লাগবে। এটাও হচ্ছে না কেন, বুঝলাম না। আচ্ছা, এখন দেখেন এখানে একটা কথা আছে,
এই জিনিসটা হচ্ছে এখন একটা জরুরি কথা। এ সাপ্রেসড রেক্ট্যাঙ্গুলার উইয়ার ইজ ওয়ান which extends across the full width of the approach channel। তার মানে কি? তার মানে হলো চ্যানেলের উইথ যত উইয়ারের উইথ তত, তখন এটার নাম হবে সাপ্রেসড উইয়ার, যেটা এখানে দেওয়া আছে। এই যে a suppressed rectangular weir is one which extends across the full width of the approach channel। যেটা আমার ল্যাবের কন্ডিশনটা, আমাদের ল্যাবে যেই ইয়েটা হবে, ঘটনাটা ঘটবে, চ্যানেলের উইথ যত উইয়ারের উইথ তত, তখন এটার নাম হয়ে যাবে সাপ্রেসড উইয়ার। কিন্তু যদি এমন ঘটে, ইফ দ্য লেন্থ অফ দ্য উইয়ার ক্রেস্ট বি ইজ লেস দেন দ্য উইথ অফ দ্য চ্যানেল, তখন কি হবে? ম্যাম তখন তো আমার ফ্লুইডটা সাইড দিয়েও পাস করে যাবে। এখানে চ্যানেলের উইথ হলো বি, কিন্তু উইয়ারের উইথ হলো বি ড্যাশ, কন্ট্রাক্টেড উইয়ার এটার নাম, কন্ট্রাক্টেড উইয়ার, যেখানে বি ড্যাশ ইকুয়াল টু বি মাইনাস 0.1 NH। দাঁড়ান, 0.1 NH মানে কি বলছি? এই যে দেখেন এখানে লেখা আছে, if the length of the weir crest is less than the width of the channel then n contraction occurs, এবং এই জিনিসটার নাম হয়ে যায় কন্ট্রাক্টেড উইয়ার। কন্ট্রাক্টেড উইয়ার আগেরটার ক্ষেত্রে যেমন সাপ্রেসড উইয়ার, পরেরটার ক্ষেত্রে হলো কন্ট্রাক্টেড উইয়ার। ইন দ্যাট কেস ইকুয়েশনের বি আর বি থাকবে না, হয়ে যাবে বি ড্যাশ এফেক্টিভ লেন্থ, এবং বি ড্যাশ হলো বি মাইনাস 0.1 ইন্টু এন ইন্টু এইচ, যেখানে এন হলো নাম্বার অফ এন কন্ট্রাকশন, মানে হচ্ছে এইটার ক্ষেত্রে, এই ছবির ক্ষেত্রে এন হলো 2। কেন 2 হলো? কারণ কয় পাশ থেকে কন্ট্রাকশন হয়েছে? উত্তর হলো 2 পাশ। এই যে 2 পাশ, মানে এমন হয়েছে, এটা হলো ন্যাচারাল চ্যানেল আর এটা হলো ল্যাবের চ্যানেল। ল্যাবের চ্যানেলের মধ্যেও এরকম করা যায়, 2 পাশে প্লাস্টিকের সিট আছে, সিট বসায় এই জিনিসটার উইথটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। কিন্তু ন্যাচারাল চ্যানেল, মনে করেন একটা রিভার বা একটা মাটির তৈরি চ্যানেল, সেই ক্ষেত্রে এমন হইতেই পারে যে চলার পথে তার 2 পাশে এখানে সেডিমেন্ট জমছে, বা তার এক পাশে সেডিমেন্ট জমছে, এক পাশটা একটু পুরু হয়ে গেছে কিন্তু আরেক পাশটা ঠিক আছে, বা 2 পাশেই তার এরকম পুরু হয়ে গেছে, উইথ এসে গেছে। কিভাবে আসছে? এটা সেডিমেন্ট হইতে পারে, এটা ক্লে হতে পারে, ডিপোজিশন হতে পারে, অনেক কিছু হতে পারে, এর মাধ্যমে এর উইথটা কমে গেছে। আর আপনার কাছে উইয়ার যেটা আছে সেটা পুরাটার মধ্যে বসানোর মতো এত চওড়া উইয়ার না, চিকন একটা ছোট উইয়ার। সেখানে বসাতে হইলে এটার উইথটা তো আর পুরা উইথ থাকবে না। এটার ক্ষেত্রে যেমন উইয়ারের উইথ চ্যানেলের উইথ সমান বি, এটার ক্ষেত্রে জিনিসটা সমান থাকবে না, এটার ক্ষেত্রে হয়ে যাবে বি ড্যাশ। বি ড্যাশ হলো আপনার এফেক্টিভ উইথ, সেটা হচ্ছে। হ্যাঁ বলেন। এখানে ম্যাম অ্যাকচুয়ালি উইয়ার কি 2 পাশে না? কোথায় 2 পাশে? উইয়ার হচ্ছে এটা, এটা হচ্ছে উইয়ার। ও সরি ম্যাম, তাহলে ঠিক আছে। আর এটা হলো চ্যানেল, এটা হলো মাটি, সেডিমেন্ট, পাড়, মাটির পাড় এখানে এসে পড়ে গেছে, এটা এক পাশেও তো ঘটতে পারে এই ঘটনাটা। এটা হলো সেডিমেন্ট, এটা হলো রিয়াল চ্যানেল, এটা হলো উইয়ার। তাহলে কি আর উইয়ারের উইথ বি আছে? আমার বি জিনিসটা কেন লাগতেছে? তার কারণ ম্যাম আমরা চ্যানেলের উইডথ জানি।
এই যে এখানে বিটা লাগতেছে, বারবার আমার বি লাগতেছে কিউ থিওরিটিক্যালের জন্য। তো বিটা বের করার জন্য আমার দেখতে হবে উইয়ার এর টাইপটা কি। উইয়ারটা কি সাপ্রেসড উইয়ার? প্রশ্নেই বলা থাকবে যে দিস উইয়ার ইজ সাপ্রেসড উইয়ার, দিস উইয়ার ইজ কন্ট্রাক্টেড উইয়ার। যেখানে কন্ট্রাকশন ঘটছে দুই পাশে, কন্ট্রাকশন ঘটেছে এক পাশে, তখন আপনি এখানে এন এর ভ্যালুটা 1 বা 2 বসাই দিবেন। সাধারণত 2ই হয়, সাধারণত দুই পাশ থেকে ইকুয়ালি জিনিসটা সরে আসে, মানে জিনিসটাকে এইভাবেই করা হয়। মনে করেন এক পাশে এরকম হয়ে গেছে, আরেক পাশেও সেটা দিয়ে মাটি বসায় জিনিসটাকে সমান করে উইয়ারটা বসানো হয়, তা না হলে উইয়ার আনস্টেবল হয়ে যেতে পারে। তো বি মাইনাস 0.1 NH আপনি এই বি ড্যাশ ভ্যালুটা ইউজ করবেন ফর্মুলাতে, ঠিক আছে? কুইজে আসলে এটা বুঝে অঙ্কটা করতে হবে। এই যে এখানে কথাটা বলা আছে, এই জিনিসটাই বললাম। এখানে ছবি নাই তাই বোঝা যায় না, এখানে তো কোথাও ছবি নাই বিয়ের, আপনি বুঝবেন কেমনে যে কোন বিয়ের কথা বলতেছি আমি? আচ্ছা যাই হোক, n ইজ দ্য নাম্বার অফ n কন্ট্রাকশন, এটা আপনি বুঝলেন। n জিনিসটা কি, এটা ডিরেক্টলি ভাষায় বলা থাকতে পারে দুই পাশ থেকে কন্ট্রাক্ট করছে, তখন আপনি n এর ভ্যালু কত ধরবেন? 2। আর যদি বলে এক পাশ থেকে কন্ট্রাক্ট করছে, তখন আপনি n এর ভ্যালু কত ধরবেন? 1। আছেন তো সবাই? জি ম্যাম। আচ্ছা, আরেকটা জিনিস বলছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু নোটিস দ্যাট দ্য নেভ শুড বি ভেন্টিলেটেড অর ফুললি এরেটেড, আদারওয়াইজ দ্য প্রেসার বিলো দ্য নেভ উইল নট বি অ্যাটমসফিয়ারিক। যেটা হচ্ছে এই জিনিসটা, এই যে এই জিনিসটার কথা বলছে যে এখানে জিনিসটা ভেন্টিলেটেড থাকতে হবে। এটা যদি নন ভেন্টিলেটেড হয়ে যায় তাহলে এই জিনিসটার অ্যাটমসফিরিক হবে না, তখন তো এখানে পানির প্রেসার চলে আসবে। কিন্তু আমি তো চাচ্ছি এখানকার প্রেসারটা অ্যাটমসফিরিক হোক, এই জন্য আমি সবসময় এখানে চেষ্টা করব ভেন্টিলেটেড কন্ডিশন করার জন্য। আচ্ছা, সামনেই কিন্তু একটা ভাইবা নিব, সেটা হলো আপনাদের নেক্সট ক্লাসে তো আপনারা পড়বেন 9 ক্লাসে না 10 ক্লাসে। 10 নাম্বার এক্সপেরিমেন্টটা যেদিন পড়াবো সেই দিন হলো একটা ভাইবা নিব। ভাইবাটা নিব হলো আপনার 6, 7, 8, 9 এগুলোর উপর, 10-এর উপর না। তো তখন কিন্তু আমি বারবার এই প্রশ্নটা করি সবাইকে, শার্প ক্রেস্টেড উইয়ারে আপনি কোন কন্ডিশন রাখতে চান? উত্তর হলো ভেন্টিলেটেড কন্ডিশন। শার্প ক্রেস্টেড উইয়ারে আমরা সবসময় ভেন্টিলেটেড কন্ডিশন বজায় রাখতে চাই, নন ভেন্টিলেটেড না। কেন? কারণ ভেন্টিলেটেড কন্ডিশন থাকলেই এখানকার প্রেসারটা হয়ে যাবে অ্যাটমসফিরিক, এই প্রেসারটা হয়ে যাবে অ্যাটমসফিরিক। ঠিক আছে, এটা থিওরিটা খুবই ছোট, এতটুকুই। মেইন ফর্মুলা হলো আপনার এইটা 2/3 এই জিনিসটা। আর জানার বিষয় হলো আপনার উইথের বিষয়টা, এটা আর হলো ভেন্টিলেটেড জিনিসটা, এই জিনিসটা। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখানে এখন অবজেক্টিভটা কি। অবজেক্টিভে বলছে অবজারভেশন অফ দ্য নেভ ফর ভেন্টিলেটেড এন্ড নন ভেন্টিলেটেড কন্ডিশন, অর্থাৎ বলছে যে আপনি দুইটার জন্যই অবজার্ভ করেন, এই কন্ডিশনের জন্যও করেন, এই কন্ডিশনের জন্যও করেন। ম্যাম, নন ভেন্টিলেটেড কন্ডিশন থাকলে তো আমার এইচ এর ভ্যালু কম হবে অনেক। প্রথমে যখন পানিটা আসবে তখন কিন্তু এরকমই থাকবে, আস্তে আস্তে যখন ফ্লোটা ডেভেলপ করবে তখন এখানে একটা এই যে এরকম একটা ফাঁকা জায়গা সৃষ্টি হবে, যেখানে প্রেসারটা হলো
অ্যাটমসফিরিক, আমরা চাই এইটা রাখতে। যেটা বলছেন রে ঠিক আছে, যে যখন নন ভেন্টিলেটেড হবে তখন তো হাইটটা কম হবে, তার কারণ কি তখন তো শুরুর দিকে পানিটা আসতেছে আসতেছে আসতেছে, ডেভেলপ হয়নি তখনও। হ্যাঁ ডেভেলপ হয়নি তখনও। এবং তখন উনি একটা স্কেল দিয়ে, এটা সাধারণত ইয়েতে করতো, এটা আবার কি HB24, যাই হোক, এটা সাধারণত ওই যে বড় যে আমাদের ওই পাশে যে ফ্লুমটা আছে, যেটা এখন আর ইউজ হচ্ছে না, আমরা তো এখন মডার্নটা দিয়ে করতেছি, ওইটার মধ্যে যখন করতো খুব ভালো দেখা যাইতো। এখন আবার নতুন করে ওইটা আনার পারচেস করার প্ল্যান হচ্ছে, যে ওইটার মধ্যে খুব ভালো এগুলা দেখা যায়। নতুনটার মধ্যেও দেখা যায়, কিন্তু অনেক তাড়াতাড়ি ঘটনাটা ঘটে যায়, খুব তাড়াতাড়ি ফ্লোটা ডেভেলপ হয়ে যায়, কারণ জায়গাটা তো ছোট। তো ওইখানে ভালো দেখা যাইতো, এবং ওইখানে উনি একটা, ওই ল্যাব অ্যাটেন্ডেন্ট ভাই একটা স্কেল দিয়ে জিনিসটা ছড়াই দিত, পানিটারে ছড়াই দিলে এটা সুন্দর এরকম হয়ে যেত। আবার আস্তে আস্তে ও নিজে নিজেই পানিটা নিজে নিজেই এরকম হয়ে যায়, যখন পানিটা আসতে থাকে সে এমন ভাবে পড়ে যে এখানে একটা হলো একটা জায়গা সৃষ্টি হয়, এবং এই জায়গাটার নামই হলো, এখানে একটা ভেন্টিলেটেড কন্ডিশন সৃষ্টি হয়, অ্যাটমসফিরিক প্রেসার থাকা। এটা আমরা করতে চাচ্ছি কেন, কারণ আমাদের অ্যাজাম্পশনে যাতে আমরা এটা ইকুয়াল টু 0 লিখতে পারি। এবং আমি এই হেডটা নিব কিছুটা দূরে, সাধারণত আমার থিওরিটা ডেভেলপ করা হয়েছে এমন ভাবে যাতে আমি এখান থেকেই হেডটা নিতে পারি, কিন্তু না, আমি হেডটা বরাবর উপর থেকে নেই না, কিছুটা দূরের থেকে নিই, টু অ্যাভয়েড টার্বুলেন্স। ঠিক আছে, তাহলে এখানে বলছে আপনি অবজার্ভ করেন দুইটার জন্যই, বাট কাজটা করেন ভেন্টিলেটরের জন্য। টু ফাইন, এটা কিউডি বলে কোনো কথা নাই, সিডি, টু ফাইন সিডি ফর দ্য উইয়ার, এবং টু ড্র দুইটা গ্রাফ পেপার, দুইটা গ্রাফ আঁকাইতে হবে, একটা হচ্ছে লগ লগ, একটা হচ্ছে প্লেন। এগুলো আমরা অনেকবার ধরে আঁকাচ্ছি, সমস্যা নাই। তাহলে একটু ডাটা শিটটা দেখি। ডাটা শিটের মধ্যে আছে উইডথ অফ দ্য উইয়ার বি, হাইট অফ দ্য উইয়ার পি, এলিভেশন অফ বেড লেভেল, ফাইনাল ওয়াটার লেভেল, ডিফারেন্স ইন ওয়াটার লেভেল। তার মানে কি, আমার ক্ষেত্রে, আমাদের ল্যাবের ক্ষেত্রে ল্যাবের চ্যানেলের উইথ আর উইয়ারের উইথটা সেম, এই যে বিপি, এবং ওর উপরে পানি আছে এইচ হাইটের, এইচ। তো বলছে আপনি বেড লেভেলের এলিভেশনটা বের করেন, বেড লেভেল থেকে পুরাটার এলিভেশন বের করেন, আর হচ্ছে ফাইনাল ওয়াটার লেভেল পাওয়ার জন্য আপনার পুরাটার থেকে পি বিয়োগ দেন, পি বিয়োগ দিলেই তো আপনি এটা পেয়ে যাবেন, কারণ এই জিনিসটা তো কিছুই না, এটা তো উইয়ার, এটার উপরে পানি আছে কতটুক এইটা আমার লাগবে, এটা হলো এইচ। তারপরে আমি সুন্দর মতো জাস্ট এখানে 2/3√2g পি এইচ টু দি পাওয়ার 1.5 এটার মধ্যে বসাই দেবো, এটাই হলো কিউটি। আর কিউএ হচ্ছে সবসময় ভি বাই টি, তারপর সিডি হলো কিউএ বাই কিউটি, জাস্ট এটুকু। ঠিক আছে, আপনার কুইজে এখানে কোথায় জটিলতা আসতে পারে, বি এর ক্যালকুলেশনে এটাতে আসতে পারে, আর তেমন কিছু নাই এখানে আসার মতো, আর হচ্ছে ডিরেক্টলি অ্যাজাম্পশনটাই তো আসে। এখানে এগুলাই লেখা আছে, ভি আছে, টি আছে, কিউএ হচ্ছে ভি বাই টি, হেডটা ডিরেক্টলি ক্যালকুলেট, হেডটা বের করার জন্য আপনাকে এটা খেয়াল রাখতে হবে, এই হেডটাই অনেক সময় কনফিউশন ক্রিয়েট করে, যে কিভাবে হেডটা বের করব। ভাষায় যদি লেখা থাকে যে টোটাল হেড হলো 10 সেন্টিমিটার, উইয়ারের হাইট হলো 6 সেন্টিমিটার, তাহলে আমার হেড কত, 10 - 6 4 সেন্টিমিটার, এটা কিন্তু বুঝে লিখতে হবে। আর যদি সরাসরি বলে দেয় যে ইফেক্টিভ পানির লেভেল উইয়ারের উপর 4 সেন্টিমিটার, তখন আপনি এখানে এইচ বরাবর বসাই দিবেন 4 সেন্টিমিটার। এটা একটু ভাষাটা পড়ে বুঝতে হবে। তারপর কিউ থিওরিটিক্যাল হলো বড় ফর্মুলাটা, সিডি বের করবেন, এভারেজ সিডিটা এখানে লিখে দেবেন, শেষ। ক্যালকুলেশনটা এতটুকুই। এরপরে আপনার কি থাকে, গ্রাফ। এটা আপনি বেস্ট ফিট করে যেভাবে আঁকানো হয় আঁকাইলেন, এটার স্লোপটা বের করলেন,
স্লোপটাই n 1.5 এর কাছাকাছি। সাধারণত এটা 1.48, 1.49, 1.52 এরকম আসতে পারে, এরকমের মধ্যেই আপনি রাখবেন এবং এটা অটোই এরকম আসবে, কারণ আপনি ডাটাগুলো নিছেন শার্প ক্রেস্টেড রেক্ট্যাঙ্গুলার উইয়ার ইউজ করে, এটা এরকমই আসবে। ঠিক আছে, এরপর এখান থেকে আপনি সিটা নিবেন, সিটা নিতে পারেন, সিটা বের করবেন, সিডি নিবেন c/k করে, ডাটা শিটে একটা কে লেখার জায়গা রাখবেন বা আপনার এই ল্যাব শিটে লিখবেন 2/3 b√2g, এটাই হলো আপনার কে, সবার জন্য ফিক্সড, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা ফিক্সড। সিডি সমান c/k আর n এটুকু বের করার পর কিউ এ সমান n কি জানি করি আমরা c⁻n এতটুকু বের করতে হবে। আচ্ছা, আরেকটা গ্রাফ হচ্ছে ক্লাস তো শেষ, আর শিখতে হবে। আরেকটা গ্রাফ হচ্ছে কিউএ ভার্সেস এইচ ইন প্লেন গ্রাফ। ম্যাম এটা কি ক্যালিব্রেটেড ইকুয়েশন ইউজ করে করব? হ্যাঁ, কিউএ ভার্সেস এইচ ইন প্লেন গ্রাফ। এইখানে একটা টেবিল আঁকায় ফেলবেন, এটা অনেকে ডাটা শিটে না কোথায় ভিতরে ক্যালকুলেশনে আঁকায়, সমস্যা নেই আঁকান। h⁻n কিউ, এটা কোন ইকুয়েশন দিয়ে আঁকাবেন? এই ইকুয়েশন দিয়ে, কিউএ ইকুয়াল টু সি h⁻n। এটা হচ্ছে 1 নাম্বার গ্রাফ। এই গ্রাফটা আঁকাইলেই তো আপনি সিটা পাবেন, আগে কিন্তু এটা আঁকাইতে পারবেন না, আগে তো এটা আঁকানোর মতো আপনার কাছে ডাটা নাই। কিউএ ভার্সেস এইচ ইন প্লেন গ্রাফ, এটা কিন্তু ডাটা শিটের পয়েন্ট না, এটা হলো আপনার এই ইকুয়েশন দিয়ে পয়েন্ট আনতে হবে। কিভাবে আনবেন? আপনি 1 2 3 4 5 6 7 8 বা 5 10 15 20 ধরলেন, তারপরে ইকুয়েশনের মধ্যে বসায় কিউ এর ভ্যালু যত আসে তত নিলেন, এটা একটা সুন্দর স্ট্রেট লাইন হবে মূল বিন্দুগামী। কিউএ ভার্সেস h⁻n, h⁻n যদি আঁকান মূল বিন্দুগামী হবে, আর যদি শুধু এইচ আঁকান তাহলে একটা কার্ভ হবে, সেটাও মূল বিন্দুগামী হবে কিন্তু একটু কার্ভ হবে। এগুলা কিন্তু আগে বলছি, নতুন কিছু না এখানে, নতুন শুধু এই উইয়ার এর বিষয়গুলাই, ভেন্টিলেটেড নন ভেন্টিলেটেড নেট, তারপরে সাবপ্রেসড উইয়ার কন্ট্রাক্টেড উইয়ার, এই জিনিসগুলাই নতুন। যখন একটু একটা এক একটার থেকে এক একটা এক্সপেরিমেন্ট তো মোটামুটি কাছাকাছি, তাই কনফিউজড হয়ে যাওয়ার অনেক সুযোগ আছে এবং ভুল করার সুযোগ আছে, তাই যখন পড়বেন নিজেরা একটু বুঝে পড়বেন যে আচ্ছা এটার সাথে এটার ডিফারেন্সটা কোথায়, একটুকু বুঝে পড়লেই আপনার হয়ে যাবে। ঠিক আছে, কারণ মিডটা তো একটু কঠিন হয়েছে, ইনশাল্লাহ ফাইনালটা সহজই হবে, সমস্যা নেই। তাহলে এতটুকুই, এখানে যে এগুলো আছে অ্যাসাইনমেন্ট প্রশ্নগুলো একটু দেখলেন, এগুলোর থেকে আসবে না, এগুলো সাধারণত মানে আগে রিপোর্টে লেখানো হতো, এখন এগুলো রিপোর্টও লেখানো হয় না, আপনারা নিজেরাই এটা একটু দেখবেন ভালো করে রিপোর্টটা লিখবেন, আর হচ্ছে বুঝে হিসাবটা নেবেন। আর হলো আপনারা কোন সেকশন কোন দিন যে ডাটাটা নেবেন এটা আমি হচ্ছে আগামীকাল সকালেই দিয়ে দিব, আমাকে ক্লাস রুটিনটা দেখে এটা দিতে হবে। এটার জন্য স্পেশাল স্লট আছে, যে যখন ইচ্ছা তখন ল্যাবে গিয়ে হাজির হলে হবে না, এখন কিন্তু ইম্পর্টেন্ট একটা উইক চলে, এখন হলো ডিপার্টমেন্টে ভিজিট হবে, তো কিছু বিষয় আছে, ওরা ল্যাব ভিজিট করবে, ল্যাবের ইম্পর্টেন্সটা খুব বেশি, ল্যাবের মধ্যে ভিড় করা যাবে না কোনোভাবেই, এবং সবাই ল্যাবের মধ্যে গিয়ে হুমড়ি খাওয়া যাবে না। আমি স্লট বলে দিব, ওই স্লটের মধ্যে আপনারা গিয়ে কাজ করবেন, ঠিক আছে? এবং আমি গিয়ে দেখবো যে আসলেই আপনি গেছেন না অন্য কেউ গেছে আপনার টাইমে, অন্য কেউ গেলে কিন্তু হবে না, আপনার ওই ডাটা নেওয়াই বাদ, কোনো দরকার নেই এক্সপেরিমেন্ট করার, সবার আগে ডিসিপ্লিন। যাই হোক, তাহলে আজকে এতটুকুই, এক্সপেরিমেন্ট 8টা আমরা দেখলাম, ইনশাল্লাহ আগামী উইকে আমাদের দেখা হবে, তখন হচ্ছে এক্সপেরিমেন্ট 9টা আমরা দেখব। এর মধ্যে আপনাদের 3টা সেকশনেরই তো মঙ্গলবারের মধ্যে হয়ে যাবে, মঙ্গলবারের হলো এ এর ক্লাস, মঙ্গলবারের আগে এ নিয়ে নেবেন, বিসি তার মধ্যে নিতে থাকবেন, তারপরে আমরা 9 করব। ঠিক আছে, আর কোনো কোশ্চেন না থাকলে আমার মনে হয় শেষ করে দেওয়া যায়। দেখেন কোশ্চেন আছে আর কোনো? না ম্যাম। সবাই আসছিলেন তো? ইয়েস ম্যাম। জি ম্যাম। আপনি জানেন কিভাবে সবাই আসছে? যে
এর সিআর কোথায়? বি এর সিআর আসছে দেখছি আমি, এর সিআর কোথায়? নিশান কি আসছে নাকি? ওই তো আসেনি, এর স্টুডেন্ট কম আছে। না না, সবাই জয়েন দিতে পারছে, যে যখন আসছে তখনই আমি ওকে অ্যাডমিট করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।